আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলজিৎ বড়াইক। জেলা স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক পরিদর্শন করলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। গত 24 ঘন্টায় সিকিমে সেইভাবে বৃষ্টি না হওয়ায় তিস্তা নদীর জল কিছুটা হলেও কমতে শুরু করেছে। সিকিমে লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলি ফুলে ফেঁপে উঠেছিল, যে কারণে সমতলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি তিস্তা তীরবর্তী দুই একটি এলাকায় জল ঢুকে পড়ে। তবে বুধবার তিস্তা নদী যে ভয়ানক রূপ ধারণ করে, শনিবার সেই পরিস্থিতি কিছুটা হলেও বদলালো। কিছুটা জল কমেছে তিস্তার, পাশাপাশি তিস্তার জলে প্লাবিত হয়ে পড়া ক্রান্তি ব্লকের দুটি গ্রামেও জল কমেছে, যেই কারণে কিছুটা হলেও আতঙ্ক কমছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। তবে এখন সমতলে ভারী বৃষ্টি শুরু হয়েছে, যেই কারণে ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা। তাই সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জল কমলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। আজকে জলটা কম আছে, কালকে জলটা বাড়ছিল, আর তার আগের দিন তার আগের দিন আবার জল বাড়ছিল। এখন বলতে পারি না, সিকিমের বলে বানটা বলে এখনো বলে ঠিক হয় নাই, ওইটা আবার কোন দিন এসে ধাওয়া দেয় বলা যাবে না। হ্যাঁ, তাই এখন এই পরিস্থিতি আছে। আর আকাশের অবস্থা খুব খারাপ আছে, খারাপ আছে আকাশের। আচ্ছা, না আপনারা কি আতঙ্কে আছেন এই জল বাড়বে কিনা? নদীর জল, হ্যাঁ জল বাড়বে। আজকের পরিস্থিতি ধরো ঘন্টা দুই পরে দেখুন জল বাড়া যাচ্ছে, তো ঘন্টা দুই পরে জল বাড়বে। বৃষ্টি কি হচ্ছে সকাল থেকে আমাদের? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, আগের মতন যখন অতটা জল ঢুকে নাই ঘরে, ঢুকবে বলা যাবে না। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলজিৎ বড়াইক। শনিবার মন্ত্রী ক্রান্তি ব্লকের জলবন্দী এলাকা সাহেববাড়ি পূর্ব দেউলগাঁওতে যান। সেখানে কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে, একই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাসও করলেন। শনিবার মন্ত্রী বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার, পলিথিন তুলে দেন। এদিকে বন্যা দুর্গতরা মন্ত্রীকে আলোর ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেছেন। মন্ত্রী বলজিৎ বড়াইক এ বিষয়ে কি বললেন, শোনা যাক। এখানে আপনারা জানেন যে প্রত্যেক বছর যখনই বৃষ্টির সময় কিন্তু এইসব এলাকা একটা, যখনই তিস্তা নদীতে একটু জল বাড়ে তখনই একটা বন্যা এদিকে চাপাডাঙ্গা হইল, এদিকে চিংমারি, এইসব এলাকাতে প্রত্যেক বছরের এটা একটা সমস্যা। তো এখানে এই যে 12 তারিখ বুধবার দিন এখানে একটু বৃষ্টি বেশি হওয়াতে এখানে জল অনেক বেড়ে গিয়েছিলো। তো 100টা পরিবার আপনারা দেখছেন যে এখানে সমস্ত নদীর জল এখানে বাড়ির ভিতরে চলে গেছে। সুতরাং সেখানে মানুষ আর থাকতে পারছে না। এরকম পরিস্থিতির মধ্যে আমাদের এখানে আমাদের বিডিও সাহেব থেকে এসডিও, ডিএম, আমাদের সভাপতি থেকে নিয়ে প্রধান, আমাদের জনপ্রতিনিধিরা সবাই মিলে তাদেরকে বাড়ি থেকে বের করে একটা জায়গায় এখানে রাখা হয়েছে, যাতে ওইখানে তাদের রাখার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, এখানে রান্না হচ্ছে। সুতরাং আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাও একটু জল হবে কমেছে। যদি আর 1-2 দিন এরকম হয় তাহলে কিন্তু জল অনেক কমে যাবে। এখানে আমরা নিশ্চয়ই আশা করছি যে আমরা সবসময় তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রশাসন, বিডিও সাহেব আমার পাশে আছে, আমাদের সাথে আছে, প্রধান সাহেবরাও আছে। মানে সবসময় আমরা চেষ্টা করি। আর প্রত্যেক বছরই আমরা যখনই এইরকম একটা বিপদ হয় তখন আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াই। আর তাদের সবসময় হয়তো কোনো জায়গায় কোনো হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, সেই সব জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করি, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু তাদের ব্যবস্থা করি। এখানে দেখছেন এখানে রান্না হচ্ছে, পলিথিনের ব্যবস্থা হচ্ছে, যাতে টেম্পোরারি যাতে তারা থাকতে পারে তার ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন একনাগাড়ে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠছে তিস্তা নদী। সমতলের তিস্তা নদীর জলে প্লাবিত হয়েছে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকা। তবে শনিবার থেকে সিকিমে আর বৃষ্টি হয়নি, ফলে জল অনেকটা কমেছে তিস্তাতে। বন্ধু এখানে আসার জন্য লাইটের ব্যবস্থা, লাইটের সমস্যা হচ্ছে, ইলেকট্রিসিটি, হ্যাঁ, তারপরে মেনলি হচ্ছে লেট্রিন বাথরুম। আচ্ছা, ওষুধপত্র আমরা বললাম যে এখানে প্রায় 60টা ফ্যামিলি, 60টার একটু বেশি হবে, এখানে মোটামুটি 3-4 দিন থেকে জলদগ্ন অবস্থায় আছে। এরা সঠিকভাবে পরিষেবাটা পায় আমরা বললাম। তিনি আশা দিলেন যে এখানটায় এখানে শুকনো খাবার পাচ্ছে, তারপরে চাল ডাল এটা সেটা দিচ্ছে সব, ঠিক আছে। আমাদের দাবি, হ্যাঁ, এর আগে করা হয়েছে, অনেকবার করা হয়েছে, হ্যাঁ, স্থায়ী সমাধান তো হচ্ছে না। এখানে হচ্ছে মানে এর আগে এটাকে মানে এটা হালকা কিছু কাজ হলো, তারপরে স্থায়ী সমাধানের জন্য আমরা তো অনেক দিন থেকে দাবি করছি, সেটা হচ্ছে না। পাহাড় এবং সমতলে 3 দিনের বৃষ্টিতে জল বেড়েছে সব নদীর। পাশাপাশি এই বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন। বাগরাকোটার টেটগাঁও এবং পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে ঘিস বস্তি এলাকার বেশ কিছু বাড়ি। জলমগ্ন পরিবারগুলি চিন্তায় দিন কাটাচ্ছেন। বন্ধ রান্নাবাড়ি, ছেলেমেয়েদের স্কুল যাওয়া সবকিছুই বন্ধ। তবে তার জন্য দায়ী করছেন নিকাশি ব্যবস্থাকেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, 3 দিনের বৃষ্টির ফলে বহু বাড়ির উঠোনে হাঁটু সমান জল জমেছে যাতায়াতের রাস্তাতেও, ফলে গৃহবন্দী এলাকার মানুষজন। গ্রামের মহিলাদের বক্তব্য, 3 দিন যাবৎ বৃষ্টির কারণে বাড়ির চারপাশে জল জমে গিয়েছে, ঘর থেকে বেরোতেই পারছেন না। জলের জন্য ছেলে মেয়েদের স্কুল যাওয়া বন্ধ, রান্না বান্নাও বন্ধ। মাত্র 3 দিন বৃষ্টি হলো, তাতেই এই অবস্থা। আগামী কয়েকদিন বৃষ্টি হলে ঘরবাড়ি রীতিমতো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবি স্থানীয়দের। গ্রামের পুরুষদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েত থেকে কোনো কাজ না করায় বৃষ্টি হলেই জল জমে যায়, আর তখনই জলবন্দী হতে হয় সাধারণ মানুষকে। গ্রামে কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই, যার জন্য বৃষ্টি হলে সেই জল বেরোতে পারে না। বহুবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। পুরা জলের জন্য কোনো রাস্তাঘাট, জল বেড়াবার বুদ্ধি নেই। এই কালকে থাকে জমি আছে পুরা, বাড়ির মধ্যে ঘর থেকেই বেড়া যায় না। বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টির জন্য তো ঘর থেকে বেড়া যায় না। আর জল বাড়িতে ভর্তি, ড্রেন নাই, রাস্তাঘাট নাই, কোনো নাই, গ্রাম পঞ্চায়েতে কিছু করেনি। কত বাড়ি এরকম জলে আছে? এখানে 3-4টে বাড়ি আছে আমাদের। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পরিকাঠামো পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক। শনিবার দুপুরবেলায় তিনি জলপাইগুড়ি আসেন। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এরপর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন নির্মীয়মান মেডিকেল কলেজের পরিকাঠামো পরিদর্শন করলেন তিনি। পরিদর্শন শেষে তিনি চলে যান মাদার চাইল্ড হাব পরিদর্শনে। পরিশেষে তিনি জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক করেন। পাশাপাশি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এইটা এখন আলোচনা হলো ইঞ্জিনিয়ারদের সাথে, এই বিল্ডিংগুলো কমপ্লিট কবে হবে তা একটা ডেডলাইন দিয়ে দিলাম। সেই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। কবে ডেডলাইন দিলেন? সেগুলো একটা স্টেপ বাই স্টেপ দিয়েছি। মোটামুটি বেশিরভাগই জুন জুলাই আগস্টের মধ্যে হয়ে যাবে। প্রথমে কোনটা শেষ করার কথা বললেন? না, প্রথমে বয়েজ হোস্টেল হবে, তারপর গার্লস হোস্টেল হবে, তারপরে তোমার এই অটোপসির জন্য যেটা হচ্ছে সেটা হবে। আচ্ছা, আর এখন আমরা এমসিএইচ যেটা হাব হচ্ছে ওখানে যাচ্ছি। ওটা দেখি পরিকাঠামো একটা নতুন কলেজ কমপ্লিট হতে আরেকটু টাইম লাগবে। এমনি মোটামুটি সব ঠিকই আছে, আরেকটু টাইম দিলে আমার ফুল ফ্লেজেড হয়ে যাবে। না, ওটা আমরা দেখেছি, ওটা ডিসকাশন সব কিছুই হয়েছে। না, সেটা আমরা ডিসকাস করেছি। এখন তো না এসে উপায় নাই, ওই বায়োমেট্রিক তো দিতে হবে। বায়োমেট্রিক না দিলেই এনএমসি সেটা অবজেকশন দেবে, সুতরাং ওরা দিতে বাধ্য হবে। সেসবই জেনে গেলাম, এবার দেখি ওখানে যে হ্যাঁ কত ফ্যাকাল্টি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এখন? না, ও তো একটা প্রত্যেকটাই তো মানে প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট, আইএমও প্রত্যেকটারই হিসেব আছে একটা, সেই অনুপাতে
যতটা পারা যায় এবারে একবারে এত 24টা কলেজ এক দু বছরের মধ্যে সব হয়ে যাবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সন্ত নিরঙ্কারী মিশনের রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান জীবনদান, এই আপ্তবাক্যকে সার্থক করার লক্ষ্যে এগিয়ে এলেন সন্ত নিরঙ্কারী মিশনের যুক্ত সদস্যরা। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় স্থিত সৎসঙ্গ ভবনে আয়োজিত হয় এই বিশেষ রক্তদান শিবিরের। আয়োজক এবং ব্যবস্থাপনায় সন্ত নিরঙ্কারী মণ্ডল জলপাইগুড়ি শাখা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ বিভিন্ন প্রতিনিধিরা এই দিনের শিবির পরিচালনা করলেন। উদ্যোক্তাদের তরফ থেকে অভিজিৎ সরকার বলেন, প্রতি বছরের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। এই বছর রক্তদান শিবির 9তম বর্ষে পদার্পণ করল। পাশাপাশি তিনি আরো বলেন, জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে মুমূর্ষু রোগীদের সাহায্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা অনেকেই রক্তদান করতে এগিয়ে এলেন। নিরঙ্কারী মণ্ডলের যে শাখা রয়েছে জলপাইগুড়িতে, তার উদ্যোগে আজকে 9তম বর্ষে আমরা রক্তদান শিবির করছি। এটা নিরঙ্কারী মিশনের একটা মোটো বা উদ্দেশ্য যাই বলেন, যে আত্মের সেবায় এবং বিশ্ব মানবতার ইস্যুতে আমরা সকলে একত্রিত হয়ে আমরা রক্ত দিই। সারা ভারতবর্ষে নিরঙ্কারী মণ্ডলের যত ব্রাঞ্চ রয়েছে বৎসরের কোনো না কোনো সময় আমরা রক্ত দিয়ে থাকি। এটা জলপাইগুড়ির যারা দীক্ষিত মহাপুরুষ রয়েছেন, আমরা তাদের মহাপুরুষই বলি, তারা আজকে রক্ত দিচ্ছেন। এমনি সংসারী যারা রয়েছেন তারাও আমাদের মিশনে আসেন এবং আজকের দিনে তারা রক্ত দেন। রক্তদান নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আগামী দিনে? আসলে রক্ত দিলে যে কিছু ক্ষতি হয় না শরীরের, এবং রক্ত দিলে যে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আমরা এটা বলছি সকলকে, তো ঠিকঠাক মতো আমরা পৌঁছতে পারছি না। যে রক্তদান যে আসলে কোনো বিষয়ই নয়, অল্প কিছুদিনের মধ্যেই সেটা ভরাট হয়ে যায় বা পূরণ হয়ে যায়। তো এই বার্তাই দিয়ে আমরা, মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, এগিয়ে আসছে না তা নয়। আমরা রিসেন্টলি গিয়েছিলাম ব্লাড ব্যাংকে, তো তখন ওরা বলছিলেন যে ব্লাডের ক্রাইসিস চলছে এই মুহূর্তে, যদি কোনো প্রোগ্রাম করা যায়, সেই জন্যই আজকের দিনটিকে বেছে নেওয়া। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকায় গভীর রাত্রে উদ্ধার হলো কচ্ছপ। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রবি হাজরা রাত্রিবেলায় বাড়ির সামনে কচ্ছপটিকে দেখতে পান। সেটিকে উদ্ধার করে তিনি বাড়িতেই রেখে দেন। এরপরে খবর দেন গ্রিন জলপাইগুড়ি নামে পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে। রাত্রে খবর পেয়ে সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস এবং দপ্তরের সম্পাদক সৌরভ পাল। এ বিষয়ে রবি হাজরা বলেন, আমাদের বাড়ির সামনে এটা মানে আমাদের কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনে এটা দেখতে পেলাম। দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম। তা বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো, বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও, এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত। আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ি পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয়। এটা একটা কচ্ছপ। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, কচ্ছপটি তাদের হেফাজতে রাখার পর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ, রাত প্রায় 12টা বাজে। এই সময়টা আমাদের কাছে পান্ডাপাড়া থেকে খবর আসে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার। আমরা রাতেই বন দপ্তরের সাথে যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না। আমরা রাতে সেই কচ্ছপটাকে উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে, যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশে ইকোসিস্টেম ঠিক রাখার জন্য, তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কচ্ছপটা নিয়ে যাচ্ছি। আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দিব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ির আদি নিউ টাউন পাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। বৃক্ষরোপণ এবং শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। শনিবার জলপাইগুড়ি নিউ টাউন পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 20টি চারা গাছ লাগানো হলো। তার মধ্যে কিছু ফলের গাছও রোপণ করা হয়। এই বিষয় নিয়ে ক্লাব সদস্য রাজু সাহা জানান, দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জলপাইগুড়ি শহরে যে হারে গরম বাড়ছে, সবাই বাড়িতে এসি লাগাচ্ছেন, কিন্তু কেউ গাছ লাগাচ্ছেন না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলজিৎ বড়াইক। জেলা স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক পরিদর্শন করলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।